জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে গত 30 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় 30 আসামির মধ্যে 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষী সাক্ষ্য দেবেন। এই মামলায় গত 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল 1। দুর্নীতি বন্ধ ও নিরীহ মানুষের গ্রেফতার ঠেকাতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলে মনে করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জানান, এই সময়ে মিলেছে সাধারণ মানুষের সহযোগিতা, আর বাধা এসেছে প্রশাসনের ভেতর থেকে। দেশের প্রয়োজনে প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মনে রাখার মতো নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, 1991 সালের মতো নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় আসে ঠিক 1 বছর আগে 5 আগস্ট। 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেখতে দেখতে সেই সরকারের মেয়াদও 1 বছর পেরোল। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার আর সমাজকে বদলে দেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সফল কতটা, এমন প্রশ্নের জবাবে অকপটে না পারা দিকগুলোই তুলে ধরলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চেষ্টা করেছি দুর্নীতি বন্ধ করার জন্য, কমিয়ে আনার জন্য। বলতে পারেন অনেকখানি সফল হয়ে নেই। এটা লম্বা স্ট্রাগলের প্রশ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তোলার চেষ্টা করেছে। বলতে পারবেন দুর্বল আছে এখনো। নিরীহ মানুষ যেন বন্দী না হয়, সেটা আমরা বন্ধ করতে পারি না। নিরীহ মানুষ তারপরে বন্দী হয়েছেন, কারণ মামলা হয়েছে। তো এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আছে এবং এটার অনেকখানি সত্যি। আমরা চেষ্টা করছি এটা নিরসন করতে। 1.5 দশকের অচলায়তন ভাঙার চেষ্টা করেছে এই সরকার। এসব কাজে সহযোগিতার পাশাপাশি বাধাও অনেক বলে জানান শিল্প উপদেষ্টা। সহযোগিতা কিন্তু ব্যাপকভাবে পাচ্ছি সাধারণ মানুষের। বাধাগুলো আসছে কিন্তু প্রশাসনের ভিতরে অনেক জায়গার থেকে। যেমন আপনার তো প্রশাসন 15.5 বছর একভাবে কাজ করেছে, তাই রাতারাতি তো এটা চেঞ্জ হয় না। তা আমরা চেষ্টা করছি দেশের জন্য যেভাবে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী প্রশাসনটাকে ঢেলে সাজানো। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে 3টা লক্ষ্য। বিচার দৃশ্যমান হচ্ছে, আমি বিশ্বাস করি এটা আরও দৃশ্যমান হবে সামনাসামনি আরও কিছু দিনের মধ্যে। সংস্কারের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, যেটা বললাম বাধা আছে, তারপরেও চেষ্টা করছি, কারণ ব্যাপকভাবে জনগণ সমর্থন করে সংস্কারকে। আর এরপরে তো নির্বাচনের প্রশ্ন আপনারা দেখতেই পাবেন। তাহলে অন্তর্বর্তী সরকার কেমন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রশ্ন ছিল তার কাছে। বাংলাদেশের এখনকার সময়ের মধ্যে বেস্ট নির্বাচন আমাদের দেখা নির্বাচন ছিল হচ্ছে 91 সালের ফেব্রুয়ারি নির্বাচন। আমরা ওই রকম একটা মনে রাখার মতো নির্বাচন করতে চাই। যখনই কোনো শাসক গোষ্ঠী শাসন এমনভাবে চালাবে মানুষ যাতে নির্যাতিত হবে, তখন কিন্তু এই পরিবর্তনের জন্য আবার জনগণের কাফেলা রাস্তায় নামবে, এবং এটাই ইতিহাস। জুলাই ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের সব কাজে দেশের জন্য কাঙ্ক্ষিত পরিবর্তনের চেষ্টা আছে বলে মনে করেন এই উপদেষ্টা। তার কাছে প্রশ্ন ছিল, দেশের মানুষ কেন তাদের মনে রাখবে। সরকারের হয়তো সীমাবদ্ধতা ছিল, সরকারের হয়তো কাজ করার ক্ষেত্রে অসম্পূর্ণতা ছিল, কিন্তু আন্তরিকতার কখনো অভাব হয় নাই, এই জন্য মনে রাখবে। অন্তর্বর্তী সরকার কোনো সেফ এক্সিট খুঁজছে না, বরং স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলেও জানান আদিলুর রহমান খান। হস্তান্তর করে সরকার বের হয়ে আসবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তার বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি, সঙ্গীত ও সাহিত্য দিয়ে
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোট গল্পকার, চিত্রশিল্পী, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক সহ বহুমুখী প্রতিভার অধিকারী। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলা একাডেমি, ছায়ানট এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল, রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অর্থনীতিকে লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংক লুট। জুলাই বিপ্লব উপলক্ষে আজ বিজয় র্যালি করবে বিএনপি। এ বিষয়ে জানতে চাচ্ছি নয়াপল্টনে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বিএনপির বিজয় র্যালির প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। পল্টনে আজকে বিএনপি আয়োজিত বিজয় মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিজয় মিছিলের সর্বপ্রকার যে প্রস্তুতির যে বিষয়টি, সেই প্রস্তুতির বিষয়টি সম্পন্ন হয়েছে। ঠিক বেলা ৩টা থেকে মূলত বিজয় মিছিল পূর্ব সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা। এবং আমি আপনাদেরকে যদি দেখাই, ইতিমধ্যে নেতাকর্মী আসতে শুরু করেছেন এবং পল্টন ময়দান স্লোগানে স্লোগানে মুখরিত করছেন তারা। এবং তাদের প্রত্যাশা যে 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী যে বিজয়, সেই বিজয়টি মূলত তারা আজকে তারা স্মরণীয় করে রাখতে বা উদযাপন করতে মূলত এই আয়োজন করেছে। এবং আমি এসে নেতাকর্মীদের সাথে কথা বলেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছর পর তাদের প্রত্যাশা কি। তাদের প্রত্যাশা মূলত তারা জানাচ্ছিলেন যে গণ অভ্যুত্থান সময়ে যে গণহত্যা, নির্যাতন, জুলুম এবং জেলের শিকার হয়েছেন যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো যাতে সঠিক বিচার পান সেটি যাতে নিশ্চিত করে বর্তমান এবং আগামী নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার তাদের সময়কালের মধ্যে যাতে নিশ্চিত করে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় এবং সকল দলের সহ অবস্থানে এবং অংশগ্রহণে যাতে অনুষ্ঠিত হয়, এরকমটি তাদের কাছে চাওয়া। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছু নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির দলের মধ্যেও যারা অতীতে অন্য দলে ছিল বা এখন তারা বিএনপিতে আসতে চেষ্টা করছে, সেই নেতা বা কর্মী বা সেই ব্যক্তিগুলোকে যাতে প্রতিরোধ করা যায় সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল পল্টন ময়দান থেকে বিএনপির বিজয় মিছিলের সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম বিএনপির কর্মসূচির খবর। বেহাল দশা নেত্রকোনার বারহাট্টা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। উঁচু নিচু ছোট বড় গর্তের কারণে এই পথ দিয়ে চলাচল হয়ে পড়েছে অনেকটাই অনুপযোগী। সেই সড়কগুলোর দ্রুত সংস্কার চান স্থানীয়রা। নেত্রকোনা থেকে ভোজন দাসের পাঠানো রিপোর্ট। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজার। এই হাটকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সড়কপথে আসা হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এছাড়াও উপজেলার সিংধা, আসমা ও চিরাম ইউনিয়ন হয়ে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা থেকে ধান, পাট এবং মাছসহ অন্যান্য মালামাল নিয়ে সহজে ঢাকায় যাতায়াত করা যায় এই সড়ক দিয়ে। তবে দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। দীর্ঘদিন যাবৎ রাস্তাটা খুবই খারাপ অবস্থা আছে। ইতিমধ্যেই 2-1টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই রাস্তাটি সংস্কার করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্পূর্ণ রাস্তা ভাঙা, আমরা গাড়ি চালাতে পারি না। অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক। গরু মারা যায়, মানুষও মারা যায়, অনেক দুর্ভোগে দুশ্চিন্তা এই অত্র এলাকার মানুষ।
সড়কগুলো বাজেট অপ্রতুলতার কারণে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার কথা স্বীকার করে মেরামতের জন্য সড়কটির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। সামনে জুন মাসের মধ্যে পুরো রাস্তাটি যেখানে বাজার অংশটা আরসিসি হবে এবং অন্যান্য অংশটুকু বিটুমিনাস কার্পেটিং করে আমরা অত্যন্ত সুন্দরভাবে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। আর সিংদা ইউনিয়নের যে অংশটা আছে আলোকদিয়া মল্লিকপুর যাওয়ার যেটুকু আছে চন্দ্রপুর থেকে, ওইটা আশা করি সামনের অর্থ বছরে আমরা মেরামত করে দেব। দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের ভোগান্তি কমাতে নেত্রকোনার বারহাট্টার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় একটি ছোট মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছে। অঞ্চলটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে বিচক্রাফট কিং এয়ার 300 মডেলের বিমানটি আলবুকার্ক, নিউ মেক্সিকো থেকে 2 জন পাইলট ও 2 জন স্বাস্থ্যকর্মী নিয়ে উড্ডয়ন করেছিল। ফিনিক্স থেকে প্রায় 300 মাইল উত্তর পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা 4 আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবে। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি গণতন্ত্রের পথে ফিরতে চায়। রাজনৈতিক সংকট কাটাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার উল্লেখ করে তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। 3 মাসে আপনার 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলি আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে, এবং এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে তা পরবর্তীতে সংসদে বাস্তবায়ন হবে, এটাই সংবিধানসম্মত পথ। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। জুলাই সনদের স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশায় রয়েছে বিএনপি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে এর মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছে দলটি। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা না করে এ ধরনের ঘোষণা এবং সনদ বাস্তবায়নের রূপরেখা পরবর্তী সরকারের হাতে রাখায় তার আইনগত ভিত্তি তৈরি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন তারিখ ঘোষণার আগে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তফসিল ঘোষণার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই নির্বাচন দাবি করেন জামাত ইসলামীর এই নেতা। নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড,
28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা তিনি বলেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে কিছু বিষয় বাদ রয়ে গেছে। এর মধ্যে জুলাই শহীদ ও আহতদের সংখ্যা প্রকাশ হয়নি। জুলাই সনদ নিয়ে এনসিপির সদস্য সচিব আরও বলেন, জুলাই সনদে যে ঐক্যমত্য তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়ন করতে হবে। নির্বাচন প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড ও মাঠ প্রশাসনের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। জুলাই ঘোষণাপত্রকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে আলাপ আলোচনার মাধ্যমে সংশোধনের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় এ কথা তিনি জানান। আমরা সরকারকে যতটা ধারণ করেছি, সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে। 1 বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের ব্রিফিং করছেন। আমরা সরাসরি তার বক্তব্য চলে যাচ্ছে। ভোট করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনপুট করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো। ওই ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের, এখন 1 জানুয়ারি ডিসেম্বর মধ্যে হলে তো বাদ পড়ে যাবে, ওরা ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা আইনের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে এসছি। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন, রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন। ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি। 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, তার মধ্যে আপনারা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার, একদম বড় স্টেক হোল্ডার। আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে, এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায়
অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এর মাধ্যমে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। গত 30 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান এবং আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় 30 আসামির মধ্যে 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় গত 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল 1। সম্পাদকের বাইরেও আরেকটি শক্তির আবির্ভাব হয়েছে যারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানিগুলোর মধ্য থেকে বের হতে না পারলে সংবাদ মাধ্যম স্বাধীন হবে না। পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের কোনো দলের হয়ে রাজনৈতিক ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিগত বছরগুলোতে নানামুখী চাপের কাছে বারবার দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হয়েছে বলে অভিযোগ করেন আলোচনায় অংশ নেয়া সিনিয়র সাংবাদিকরা। 2025-26 অর্থ বছরে 3,841 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে প্রকল্প ও সড়ক অবকাঠামো উন্নয়নে। দক্ষিণ নগর ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি বলেন, বিগত বছরগুলোতে ফুলিয়ে ফাঁপিয়ে যে বাজেট করা হয়েছে সে ধারা থেকে বেরিয়ে এসেছে বর্তমান প্রশাসন। সরকারি অর্থের যৌক্তিক ব্যয় নিশ্চিতে কাজ করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তবে এবার মশক নিধন ব্যয় কমেছে আগের বছরের তুলনায়। 2025-26 সালে 57 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খাতে। ইশাক সমর্থকদের আন্দোলনের কারণে এবছর রাজস্ব আয় কমেছে জানিয়ে প্রশাসক বলেন, আগামী বছর 1,320 কোটি টাকা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। এদিকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও শোভাযাত্রা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে বিএনপির বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেটে বিজয় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রেরণা গণ অভ্যুত্থান। রাজশাহীতে গোদাগাড়িতে আনন্দ শোভাযাত্রা বের হয়। এর আগে জুলাই আন্দোলনে আহত নেতাকর্মীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে সমাবেশ ও বিজয় মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড জাহিদ হোসেনের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। হবিগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে গাউসের নেতৃত্বে বিজয় মিছিলে মানুষের ঢল নামে। এছাড়া গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, ভোলা, কুষ্টিয়া, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও বিজয় মিছিল করেছে বিএনপি। কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবা সহ একই পরিবারের 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের আনোয়ারুল ইসলাম আঙুর, তার ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। আনোয়ারুল ইসলাম আঙুরের সাথে জমি নিয়ে একই এলাকার আবু বকর সিদ্দিক সহ কয়েকজনের সাথে বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে 2016 সালের 10ই আগস্ট ভাই ভাতিজাকে সাথে নিয়ে আঙুর তার মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনার পরদিন আঙুর বাদী হয়ে আবু বকর সহ 16 জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডার মামলার রায়ে 3 জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে নওগাঁ অতিরিক্ত দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের 2য় তলার বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা কাজ করছিলেন। এ সময় সুইচ থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে আহত হয় অন্তত 20 জন শিক্ষার্থী।
তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে চিকিৎসক বলেন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 1.5 ফুট থেকে বাড়িয়ে 2.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় 49,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, মাচালং ও বাঘাইহাটের 2টি স্থানে পানি উঠায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাঙামাটিতে আটকে পড়ে পর্যটকেরা। আজ সকালে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়, ফিরতে শুরু করে পর্যটক। সুন্দরবনের শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের উদ্দেশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে অভিযানকারীরা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ সহ আসাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়। ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক সহ লুণ্ঠিত বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য। ঢাকার ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় 14 জুলাই ধামরাই থানায় একটি ডাকাতির মামলা করেন এক ভুক্তভোগী। পরে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয় সে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায় বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানে বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজাকের সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয় গৌরবের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে বিএনপির এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। স্বৈরশাসনের গুলির মুখে বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে বছরখানেক আগে যে বিজয় ছিনিয়ে এনেছিল এদেশের আপামর ছাত্র জনতা, বিজয়ের সেই কেতন উড়ানোর দিনকে গৌরবের সাথে রং বেরঙের উদযাপনের এই আয়োজন। নয়াপল্টন থেকে বিজয় শোভাযাত্রা এগিয়ে যায় বিজয়নগর হয়ে প্রেস ক্লাব অভিমুখে, পায়ে পায়ে বিজয়ের দীপ্ত পদচিহ্ন। বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও থাকতে হবে ঐক্য। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। বিডিআর হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থান সহ 15 বছরের স্বৈর শাসনামলে গুম খুনের উল্লেখ করে তারেক রহমান বলেন, আর কোনো আয়নাঘর নয়। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে, তবুও চলছে ষড়যন্ত্র। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 1-11 পদ ধরে শুনতে পাচ্ছেন, কেউ আবার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন কাকরাইল ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বললেন জাতীয় স্বার্থেই জাতীয় রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে হবে এবং তবেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে সহজ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বড় দলগুলো জাতীয় নির্বাচনে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকলে ভোটে পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তার আগে নির্বাচনে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে বসবে কমিশন, জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা এবং তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। তার কয়েক ঘন্টা পর বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটার তালিকা, সীমানা ও দলগুলোর নিবন্ধন চূড়ান্তকরণের পথে অনেকটা এগিয়ে আছে ইসি। সিইসি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে এগুচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি। 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তবে ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বর পর্যন্ত 18 বয়সীদের বেশিরভাগকে অন্তর্ভুক্তকরণ, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির শুনানি ও নিষ্পত্তি, সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা, যাচাই বাছাই শেষে দ্রুত যোগ্য দলগুলোর নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, বাজেট সরবরাহ ও নিয়োগ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে বড় দলগুলো সংযত আচরণ করতে হবে। স্থানীয় প্রশাসন এবার সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বলে বিশ্বাস তার। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। একই অপরচুনিটি পায়, সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার সাপেক্ষে দলটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে দলটি বলছে, এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপিও। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে দলটি বলছে, জুলাই ঘোষণাপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাস শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদে যে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়নের দাবি দলটির। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার
এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই ঘোষণাপত্রে 2018 এর কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছে দলগুলো। কায়কোয়াদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন তফসিল ঘোষণা করতে দ্রুতই নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তার ঘোষণার পরদিন বুধবার দুপুরে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এর আগে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো সেগুলো। নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি যেসব প্রস্তুতি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে 20% ঘোষণা দিলেও আরও কমাতে এ সংক্রান্ত চুক্তির সময় বা পরবর্তীতে আবারও আলোচনা হবে বলেও জানান তিনি। 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা হয়েছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 2 জন সাক্ষী আজ সাক্ষ্য দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই প্রথম শহীদ হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ। সেই দিনের সেই দৃশ্য জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির দুপুরের খবরে সরাসরি দেখানো হয়, যেখানে দেখা যায় কিভাবে সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। ট্রাইব্যুনালে পঞ্চম সাক্ষী হিসেবে সেই ঘটনারই বর্ণনা দেন এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব, উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন
এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। এদিকে আবু সাঈদ হত্যার ঘটনায় করা আলাদা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। অভিযোগ গঠনের সময় গ্রেফতারকৃত ৬ আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকি ২৪ আসামি পলাতক রয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত আলাদা চিঠিতে ৫ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। চিঠিতে বলা হয় ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ব্যক্তিগত সফরে তাদের কক্সবাজার সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে জানানো হয়নি। এতে আরও বলা হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেশাদারিত্বের মোড়কে এক অপেশাদার ফেডারেশন। দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশনে নেই ১ দশক ধরে কোনো প্রমোশন বা বেতন বৃদ্ধি। বাইরে যতই ঝকঝকে অবস্থা দেখা যাক না কেন, ভেতরে ভেতরে ঘুণ পোকা খেয়ে ফেলেছে বিসিবিকে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলছেন ২ বোর্ড পরিচালকও। অচিরেই পেশাদারিত্বের সঙ্গে সব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট বসন্ত কবিরের। মাঠের খেলা যখন ক্রিকেট, তখন ক্রিকেট বোর্ডের ব্যাপারটা সব সময় সামনে চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললেই চলে আসে ১২০০ কোটি টাকার এফডিআর এর অঙ্কগুলো। কিন্তু এই আলো ঝকঝকে অঙ্কগুলোর মাঝে যে করিডোরগুলো আছে বিসিবির, সেখানে আছে চাপা অনেক অন্ধকার। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই কোনো পদোন্নতি, নেই কোনো বেতনের বৃদ্ধি, অথচ বিসিবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেডারেশন এবং দেশের ১ নম্বর ক্রিকেটের সবচেয়ে বড় মাদার অর্গানাইজেশন। তার এই সব জায়গাতে এত বড় ঘাটতি, যা পুষিয়ে নেওয়ার জন্য সময়টা কম পায়নি বর্তমান বোর্ডও। একটা এইচআর গাইডলাইন দেওয়া ছাড়া আপাতত যেন তাদের কিছুই করার নেই। কোন দিকে যাচ্ছে বিসিবির পেশাদারিত্ব? আপনি শুনে খুশি হবেন, দের মোর দেন 50 অ্যাপ্লিকেশন পড়েছে সিএফওর জন্য। এটা এখন শর্টলিস্ট করা হচ্ছে। এইটা তো একদম ইমিডিয়েটলি, মানে আমরা যখন অ্যাজ আ টিম আমরা প্রথম মিটিংয়ে বসেছি, সেই দিনই ডিসিশন হয়েছে যে উই নিড টু। এটা একটা বিগ কন্ট্রোভার্সি। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা বিসিবি মেনে নিচ্ছে সামগ্রিক ব্যর্থতা। প্রফেশনাল অর্গানাইজেশনের এরকম হওয়ার কথা নয়। তো সেদিকে আমরা সেটাকে খুব গুরুত্ব দিয়ে ক্রিকেট বোর্ড এখন কাজ করছে এবং একটা এইচআর কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই পুরোটা জিনিসটাকে ইনভেস্টিগেট করার জন্য। কনক্লুসিভ একটা ইয়েতে যেতে আমাদের হয়তো মাস ২ সময় লাগতে পারে সব কিছু শেষ করে রিপোর্ট পেতে। বিসিবি আসলে কি ঘুমিয়ে জেগে আছে না জেগে ঘুমিয়ে আছে, এ প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। কারণ ২০১১ সালের এই রং ফুডেড স্ট্যাচুটা থাকার পরও গত ১৪ বছরে এটা শুধরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেভাবে তারা নিজেদের পেশাদারিত্ব কাঠামোটাকেও ঢেলে সাজাতে পারেনি। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা।